আইনশৃঙ্খলার উন্নতির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ঢাকায় এসে বিচার চাইলেন কুয়েট শিক্ষার্থীরা। কারো কারো কথায় মনে হচ্ছে লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে সরকার। তারেক রহমান বিতর্ক না করে দ্রুত নির্বাচন দাবি। ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও এদেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। শিল্পে জ্বালানি নিশ্চিতে ব্যর্থ হচ্ছে সরকার, অভিযোগ ব্যবসায়ী নেতাদের, কারখানা বন্ধের শঙ্কা। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সারা দেশে বিভিন্ন স্থানে নারীর শ্লীলতাহানির ঘটনা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। একই সাথে তাদের দাবি দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হোক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে রোববার সকালে রাজধানীর ইডেন কলেজের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সারা দেশে শুধু জানুয়ারি মাসে প্রায় শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সে যদি তার দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করতে না পারে, তাহলে দরকার নেই তার ক্ষমতায় থাকার, দরকার নেই কোন সংস্কারের নাটক খেলার। বেলা 12টায় আসাদ গেটে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। রাস্তা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে কিশোর গ্যাং দমনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শুধু রাতেই নয়, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার উল্লেখ করে শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা এই ধরনের আইন শৃঙ্খলার মধ্যে, আইন ব্যবস্থার মধ্যে যে এআইজি এসপিরা বসে আছে, ওদেরকে প্রথমে বহিষ্কার করেন। যারা হত্যাকাণ্ডগুলো দেখেও না দেখার ভান করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে যে ধরনের প্রশাসন রয়েছে, এই অথর্ব প্রশাসনকে আমরা চাই দ্রুত পদত্যাগ করতে। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমরা 3 জনের ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 6 দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার শহীদ মিনারে অবস্থান শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাদের 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে। সেই সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শেখ শরীফুল আলম এবং ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালককে অব্যাহতির দাবি জানান। আজ সকাল 8টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 2টি বাস যোগে 80 জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর 2টায় ঢাকার শহীদ মিনারে সমবেত হয় আন্দোলনরতরা। এর আগে শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলানো সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। এতে ফল না হওয়ায় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ। কেউ ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। কুয়েটের ভিসি স্যার এবং প্রো ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে, কারণ উনি আমাদের সেফটি নিশ্চিত করতে পারেননি, উনি ব্যর্থ হয়েছেন। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই প্রশ্নে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,
সরকারের কোনো ব্যক্তির কথায় মনে হচ্ছে সরকার নিজেদের কিছু লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। বিকেলে রাজধানীতে আইনজীবীদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশের অস্থিরতা ও সংকট নিরসনের জন্য দ্রুত নির্বাচন দিয়ে সংসদ কার্যকর করতে হবে বলেও জানান তারেক রহমান। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে। তিনি বলেন, দেশে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, এটিতে থাকতেই পারে। কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। বিভিন্ন টিভি টকশো থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা। এবং তারেক রহমান বলেন, সংকট সমাধানের জন্য জাতীয় সংসদ কার্যকর করতে হবে, আর সংসদ কার্যকর করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের অনেককে তখন এ ধরনের কোনো কথা বলতে দেখা যায়নি। কিন্তু বিএনপি তখন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার কথা বলে আসছে বলে উল্লেখ করেন তারেক রহমান। যে পলাতক স্বৈরাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী ২রা মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৭ নভেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ে খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এই মামলায় খালাস পান। শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও এদেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য।
প্রধান উপদেষ্টা তাঁর হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তাকে স্পেস এক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন ডক্টর ইউনূস। গত 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেস এক্স, টেসলা এবং এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন। রাজনৈতিক দলগুলোর এই বিতর্কে কমিশন যেতে চায় না। আপাতত কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। দুপুরে কক্সবাজারে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সিসি বলেন, অন্তর্বর্তী সরকার দুটো ডেডলাইন দিয়েছে। ডিসেম্বরের মধ্যে বা বড় রিফর্ম হলো জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি বলেন, তালিকা থেকে মৃত ভোটার বাদ যাবে, নতুন ভোটারের সংখ্যা বাড়বে। নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা এবছর জুনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান সিইসি। এই যে 16 লক্ষ আমরা বের করলাম, এগুলো স্ট্রাইক আপ করতে হবে না আমার? এগুলো যেগুলো বাদ পড়ে গেছিল প্রায় 51 লক্ষের অধিক ভোটার তো আমরা পেয়েছি। তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি আগামী জুন মাস নাগাদ আমরা এই শেষ ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবো। আর স্থানীয় না জাতীয়, লেট দি পলিটিশিয়ানস ডিবেট অন দ্যাট। আমরা কোনো ডিবেটের মধ্যে আমরা জড়াতে চাই না। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বর টাইমলাইন ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ডিসেম্বরে ভোট হলে অগাস্টে তফসিল পাওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যমত কমিশন কী ধরনের সুপারিশ করে সেটার ওপর ভোটের অনেক কিছুই নির্ভর করছে। নির্বাচন কমিশন কারো সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না, কারো নির্দেশনা নয়। কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান তিনি। The voter list after the house to house visit, এই যে ইনফরমেশন যেটা কালেক্ট করলাম, এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো। এরকম প্ল্যান আমরা নিয়েছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার 16 ডিসেম্বরের গত 16 ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে। উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর 2025, আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার 26। অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারীদের সংগঠন আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এতে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। সংস্কার, পুলিশের সংস্কার, অন্যান্য বাহিনীর সংস্কার এবং এই যারা উপদেষ্টা পরিষদে বসে রয়েছেন তাদের যদি মেন্টাল বা ব্রেইনের সংস্কার আমরা করতে না পারি, তাদেরকে যদি বিপ্লবী চেতনাতে আমরা ফিরিয়ে না নিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি আগামীতে রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার, সেই সরকারের দ্বারা একটি সুষ্ঠু নির্বাচন হবে না। সরকার পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে এই তথ্য জানান। বলেন, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। প্রসিকিউশন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে যখন পরিদর্শনে গিয়েছিলেন, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা তাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে বাইরে না যেতে দিতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে যারা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। সরকারের ঘুম না ভাঙলে অচিরেই অনেক বেসরকারি শিল্প কারখানার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কা জানিয়ে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে সরকার। তারা বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে সংকটে পড়বে উৎপাদন আর চাপ বাড়বে অর্থনীতিতে।
রবিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান, গতি পায় অর্থনীতি। আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল সরকারের ভুল জ্বালানি নীতির কারণে 40% কারখানা এখন জেনারেটর নির্ভর। টোটাল এনার্জি 11% মতো আছে। এটা 2050-এ আগামী 25 বছরের মধ্যে 47% একাই হয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, এমনিতেই কঠিন সময় পার করছে দেশের শিল্প খাত। বর্তমান পরিস্থিতিতে নতুন করে জ্বালানির দাম বাড়ালে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা। 11,04,00,000 টাকা যদি আমাকে এই 3 বছর 4 বছরের মাথায় 3 বছরের মাথায় যদি অতিরিক্ত গ্যাস বিল দিতে হয়, তো সেই শিল্প কি টিকে থাকবে? বাংলাদেশে পেপার মিলগুলো বন্ধ, আর তারা ফিনিশ পেপার নিয়ে আসতেছে বই ছাপানোর জন্য। ইটস এ শেম। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি। এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও। যে অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োরিটাইজ করে দেশের খাতিরে, আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, কারণ এইটাই আমাদের সবচেয়ে বেস্ট রিটার্ন আনবে। জ্বালানির যৌক্তিক দাম নির্ধারণের আশ্বাস দেন বিইআরসির চেয়ারম্যান। ওয়ার্ক ওভার এবং ডেভেলপমেন্ট ওয়েলগুলি যদি ঠিকঠাক মতো করতে পারে পরিকল্পনার মতো, তাহলে তোমরা একটা 2000 মিলিয়নের যে প্ল্যাটো, যেটা ডক্টর এজাজ বললেন, আমরা তো ওই প্ল্যাটোটা ধরে রাখতে পারব। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো 4 কর্মকর্তা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া ও আবেনা বেগম। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছিল। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পট পরিবর্তনের পর এই 4 জন সহ প্রায় 40 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। তাকে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে জিরাবো এলাকায় অভিনেতার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত। এই সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত হন অভিনেতার স্ত্রী এবং তার মা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী বছর জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13 ভাগ রপ্তানি বেড়েছে। এ সময় ইম্পোর্ট এক্সপোর্ট হাব ওয়েবসাইটও চালু করে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট বিভাগ। এর মাধ্যমে আমদানি রপ্তানির প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। পরিস্থিতি বিবেচনায় এবারে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জে না খেলার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। তার অনুরোধ বিবেচনা করে রেজিস্ট্রেশন স্থগিত করেছে ক্লাবটি। দল বদলের দ্বিতীয় দিনে এছাড়াও আলোচনায় ছিল আফিফ হোসেন ধ্রুবর আতুরঘর আবাহনী ছেড়ে রূপগঞ্জে যোগ দেয়া। নিলয় মজুমদারের রিপোর্ট। 24 ঘন্টা না যেতেই সিদ্ধান্ত পরিবর্তন। সাকিবকে নিয়ে দল গঠনের ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে দাঁড়ালো লেজেন্ডস অফ রূপগঞ্জ। কারণ হিসাবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সাকিবের অনুরোধেই এমন সিদ্ধান্ত। সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, এখন উনি আমাদের কাছে
একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি সাকিব আল হাসানের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেই আবেদনটা আমরা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে আমরা জানিয়ে দিয়েছি। ঢাকা লিগের দলবদলের দ্বিতীয় দিন সিসিডিএম ব্যস্ত ছিল আবাহনী মোহামেডানের খেলোয়াড় ও সংগঠকদের পদচারণায়। আবাহনীর ঘরের ছেলে আফিফের দলবদলের ঘটনা জন্ম দিয়েছে বিস্ময়ের। আফিফ আজকে আলটিমেটলি কালকে রাত পর্যন্তই আবাহনীরই ছিল। আজকে সকালে যে কোনো কারণে আমাকে যখন জানালো বা মোসাদ্দেকের সঙ্গে ওর কথা হয়েছে, এটা আসলে প্লেয়ারের স্বাধীনতা থাকা উচিত। আপনি যদি এখানে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আফিফ কিন্তু এক সপ্তাহ আগে আমার সঙ্গে একটা এগ্রিমেন্টে সাইন করার অবস্থায় ছিল। সেখান থেকে আমার কাছে মনে হয় যে ও মানসিকভাবে যেহেতু একটা জায়গায় সেটেল করতে যাচ্ছে, সেই জায়গাটা সাপোর্ট করা আমার কাছে মনে হয় যে দরকার, এবং আমরা সেটা চেষ্টা করতে পারি। এবং সেই জায়গা থেকে মোসাদ্দেক, আমি ইভেন শান্তর সঙ্গে কথা বলেছি, আমরা মনে করেছি আফিফ যেটা চাচ্ছে সেটাতে আফিফ না থাকলেও শান্ত, মোসাদ্দেক, নাহিদ রানাদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে আবাহনী। পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও। দলটিতে তাইমের নেতৃত্বে খেলবেন মুশফিক, এবাদত ও তাইজুলের মতো তারকা ক্রিকেটাররা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। আইন শৃঙ্খলার উন্নতির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, ঢাকায় এসে বিচার চাইলেন কুয়েট শিক্ষার্থীরা। কারো কারো কথায় মনে হচ্ছে লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে সরকার, তারেক রহমান। বিতর্ক না করে দ্রুত নির্বাচন দাবি। ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও এদেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। শিল্পে জ্বালানি নিশ্চিতে ব্যর্থ হচ্ছে সরকার, অভিযোগ ব্যবসায়ী নেতাদের, কারখানা বন্ধের শঙ্কা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।